ভাইয়ের বাড়িতে ডিভোর্সি নারীর ঈদ কথাটা শুনতে যত সহজ, ভেতরের কষ্টটা ঠিক ততটাই গভীর। ঈদের আগের রাত, চারিদিকে আনন্দর গন্ধ, পাশের বাসা থেকে সেমাই ভাজার মিষ্টির গন্ধ ভেসে আসছে। কোথাও নতুন কাপড়ের ইস্ত্রি করার গরম বাষ্প উড়েছে, কোথাও আবার বাচ্চাদের হাসির শব্দ। কিন্তু ঘরের এক কোণে চুপচাপ বসেছিলাম আমি, মিতা। আমার সামনে বসেছিল আমার 7 বছরের ছেলে রিদওয়ান। সে খুব যত্ন করে তার ছোট স্যান্ডেলটা পরিষ্কার করছিল, মাঝে মাঝে মাথা তুলে আমার দিকে তাকাচ্ছিল। হঠাৎ সে ধীরে ধীরে বলল, মা, কাল কি ঈদ? আমি একটু হাসার চেষ্টা করলাম। হ্যাঁ বাবা, কাল ঈদ। সে আবার জিজ্ঞেস করলো, আমরা কি ঈদের নামাজে যাব? তার চোখের দিকে তাকাতেই বুকটা কেমন যেন হু হু করে উঠল। কারণ আমি জানি এই বাড়িতে আমরা অতিথি, বরং তার থেকেও কম কিছু। আমি বললাম, যাব বাবা, ইনশাল্লাহ। এই কথাটা বললেও মনে মনে জানতাম সব কিছু এত সহজ না। ডিভোর্সের পর প্রায় 1 বছর হলো আমি ভাইয়ের বাড়িতে আছি। প্রথম দিকে সবাই অনেক সহানুভূতি দেখিয়েছিল। মা আমাকে বুকে জড়িয়ে কেঁদেছিল। ভাই বলেছিল, চিন্তা করিস না আপা, তুই আর রিদওয়ান এখানেই থাকবি। কিন্তু সময়ের সাথে সাথে মানুষের মায়া বদলে যায়, কথার সুরও বদলে যায়। বিশেষ করে আমার ভাবি রুনা। প্রথম কয়েক মাস ঠিক ছিল, কিন্তু পরে ধীরে ধীরে তার চোখের বিরক্তি দেখা দিতে লাগলো। রান্নাঘরে গেলে মুখ ভার করে রাখে। আমি কোনো কাজ করলে মনে মনে যেন ভুল করছি। আজ বিকেলেও একটা ঘটনা ঘটেছে। ভাবি রান্নাঘরে সেমাই বানাচ্ছিল। আমি পাশে দাঁড়িয়ে বললাম, ভাবি, কিছু সাহায্য লাগবে? সে ঠান্ডা গলায় বলল, না, লাগবে না। কিন্তু সেই কথার ভেতরে এমন একটা তিক্ততা ছিল, যেন আমি সাহায্য না করলেই ভালো। তারপর একটু পরে সে তার মেয়েকে বলল, তানিয়া, তোর নতুন জামাটা বের করে রাখ, কাল সকালে পরে নিবি। আমি তখন চুপচাপ দাঁড়িয়েছিলাম। রিদওয়ান পাশে এসে আমার হাত ধরল। সে ফিস ফিস করে বলল, মা, আমার নতুন জামা কোথায়? এই প্রশ্নটা যেন আমার বুকের ভেতর একটা ধারালো কাঁটার মতো বিঁধল। এই বছর আমি এখনও তার জন্য নতুন জামা কিনতে পারিনি, কারণ কয়েক মাস ধরে কাজ করছি। কিন্তু কোথাও স্থায়ীও কিছু পাচ্ছি না। টিউশনি করে যাই পাই সেটা দিয়ে শুধু আমাদের দুজনের খাবার আর ছোটোখাটো খরচ চলে। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, কাল একটা সুন্দর জামা পরবি, ঠিক আছে? সে খুশি হয়ে মাথা নেড়ে আবার খেলতে চলে গেল। কিন্তু আমি জানি সে যে জামাটা পরবে সেটা গত বছরের। রাতে সবাই খাবার শেষ করে নিজেদের ঘরে চলে গেল। আমি আর রিদওয়ান বারান্দার পাশে ছোট একটা ঘরে থাকি। রিদওয়ান আমার পাশে শুয়ে বলল, মা, আমার বন্ধু আরাফাত বলেছে তার বাবা তাকে ঈদের দিন পার্কে নিয়ে যাবে। আমার বাবা কি আমাকে কোথাও নিয়ে যাবে? এই কথাটা শুনে আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। তার বাবা, এই শব্দটা এখন আমার জীবনের সবচেয়ে কষ্টের শব্দ। ডিভোর্সের দিন আদালত থেকে বের হওয়ার সময় সে একবারও পিছনে তাকায়নি, যেন আমি আর আমার সন্তান তার জীবনে কখনোই ছিলামই না। আমি ধীরে ধীরে বললাম, আমরা দুজনেই তো আছি বাবা, আমরা নিজেরাই ঘুরতে যাব। রিদওয়ান একটু চুপ করে রইল, তারপর আমার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল। কিন্তু আমার চোখে ঘুম আসছিল না। মনে হচ্ছিল এই বাড়িতে আমি যেন একটা বোঝা। কেউ সরাসরি কিছু না বললেও আচরণে সব বোঝা যায়। রাত প্রায় 12টা। হঠাৎ পাশের ঘর থেকে ভাবির গলা ভেসে এলো। সে আমার ভাইকে বলছিল, কতদিন আর ওদের রাখতে হবে? মানুষ কি বলে জানো? ডিভোর্সি বোন
আর তার ছেলে নিয়ে বাড়ি ভর্তি। ভাই একটু ধীরে গলায় বলল, চুপ করো, আপা শুনে ফেলবে। ভাবি বলল, শুনলেই শুনুক, আমি তো মিথ্যে বলছি না। আমার বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। চোখের দিকে নীরবে পানি গড়িয়ে পড়ছিল। আমি মাথা ঘুরিয়ে হৃদয়ের দিকে তাকালাম। সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এই ছোট ছেলেটার জন্য আমি এখনো বেঁচে আছি। আমি মনে মনে বললাম, হে আল্লাহ, আমার ছেলেটাকে যেন কখনোই মানুষের কাছে বোঝা হতে থাকতে না হয়। ভোরের দিকে একটু ঘুম এসেছিল। হঠাৎ হঠাৎ দরজার ধাক্কায় শব্দ, ঘুম ভাঙল। ভাবি দাঁড়িয়ে আছে দরজার সামনে। সে বলল, মিতা, সকাল হয়ে গেছে, সবাই গোসল করে নামাজে যাবে, তোমরা তাড়াতাড়ি রেডি হও। তার গলার সুরটা ছিল একেবারেই নিরাসক্ত। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে ভাবি। হৃদয়ান ঘুম থেকে উঠে খুশি হয়ে বলল, মা, আজ ঈদ। আমি হাসলাম, কিন্তু সেই হাসির ভেতরে শুকনো লুকোনো ছিল অনেক কষ্ট। সে তার পুরনো নীল জামাটা পরে আয়নার সামনে দাঁড়ালো। তারপর আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি কি আমি কি সুন্দর লাগছি? আমার চোখ ভিজে উঠল। আমি তাকে বুকে জড়িয়ে বললাম, আমার ছেলে পৃথিবীর সবচেয়ে সুন্দর। কিন্তু তখনও আমি জানতাম না এই ঈদের সকালটা আমাদের জীবনে এমন একটা ঘটনা নিয়ে আসবে যেটা আমাদের জীবনটাই বদলে দেবে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প, ভাইয়ের বাড়িতে ডিভোর্সি নারীর ঈদ চলবে।